গুড মর্নিং সবাইকে। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। শ্রাদ্ধের দিন সকালবেলায় উঠে ভেবেছিলাম যে কোনো ভিডিও করব না বা আপলোড করব না সেই বিষয় নিয়ে। হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে ট্রোলও করতে পারে, আই ডোন্ট কেয়ার। বাট আমি আমার এক্সপিরিয়েন্সগুলো বা অভিজ্ঞতাগুলো, মানুষ মরে যাওয়ার পরেও যে কত অভিজ্ঞতা থাকে বেঁচে থাকা মানুষগুলোর, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। একটা অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আরও না হয় শেয়ার করি তোমাদের সাথে। ঘরেই কাজটা করা হয়েছিল, কারণ বাইরে জায়গা তো ছিলই, কিন্তু সেই টাইমে ওই যে বললাম আষাঢ় মরে চাষা, বৃষ্টিটা তার আগের 2-3 দিন টানা হলো, কিন্তু সেই দিন আর বৃষ্টির কোনো বয়ই দেখতে পেলাম না। তো ঘরের ভিতরেই সব কাজের আয়োজন করা হলো। আর যে ঘরের ভিতরে কাজ হচ্ছে, থ্যাঙ্কফুলি সেই ঘরেই আমার দাদু থাকতেন। তো দিদার ছবিটা পাশে বসানো উচিত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হলো যে না, দিদার ছবিটা পাশে রাখা উচিত। কেন, তিনিও তার স্বামীর কাজটা চোখের সামনে বসে দেখতে পাবেন। হয়তো তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। আর ওই ঘরে গীতা পাঠ হচ্ছে, দিদা যে ঘরে থাকতো সেই ঘরে গীতা পাঠ করানো হচ্ছে। খুব শান্তিতেই ভালোভাবেই কাজগুলো হয়েছে, কোনো বিঘ্ন হয়নি কাজে। আসলে কি বলতো, বেঁচে থাকলেও যে মানুষ পাশে থাকবে এবং মরে গেলেও যে মানুষ আসবে পাশে থাকবে তা কিন্তু নয়। আমি এমনও দেখেছি, দিদার সময় দাদুর সময়ও আমি দেখলাম বেঁচে থাকতে যে মানুষগুলো পাশে ছিল, মরে যাওয়ার সময় কিন্তু বা শেষ মুহূর্তে কিন্তু তারা কিন্তু কেউই কাছে ছিল না, একমাত্র নিজের কাছের কিছু বিশেষ লোক ছাড়া। হ্যাঁ, অনেকেই ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, তাদের মধ্যে হয়তো দু একজন এসছে, বাকি সবাই কিন্তু এতটাই ব্যস্ত যে আসতে পারেনি। কথায় বলে না যে সারা জীবন সবাই পাশে থাকে না, সত্যিই তাই। সারা জীবন কেউই পাশে থাকে না। যতদিন তুমি বেঁচে আছো ততদিনও দেখবে হয়তো তোমার যারা খুব ক্লোজ তারা হয়তো থাকবে, আদারওয়াইজ থাকবে না কেউই। আসলে সময়ের অভাব, আর কিছুই না। আজকাল আমরা যারা মানুষ ভীষণ ভালোবাসি তারা চেষ্টা করি মৃত্যুর পরেও যেন তাদের আত্মার শান্তি হয় সেই কাজগুলো করার। কিন্তু কি বলতো, হ্যাঁ, সময়ের অভাব তো থাকেই, কিন্তু যথাযথভাবে আমাদের তো চেষ্টা করে যেতেই হবে যাতে তারা পরলোকে গিয়ে ভালো থাকে। তাই আর কি বাকি কাজগুলো শান্তিমতোভাবে করার। আর এখানে দেখতেই পাচ্ছ কীর্তন দেওয়া হয়েছে, আর এখানে আমি দুটো ভিডিও পরপর একসাথে জয়েন করে আপলোড করছি। আসলে একটা সত্যি কথা বলি, আগে আমি এই জিনিসগুলোই ভীষণ ভয় পেতাম। মানে কেউ মারা গেলে, কোনো মরার বাড়ি গেলে, আত্মীয় স্বজন প্রতিবেশী যাই হোক, আমি প্রচণ্ড ভয় পেতাম। তারপরে আমি যখন দেখলাম যে দিদা দাজুর মৃত্যু দুজনেরই আমার সামনে হয়েছে, কেউ ছিল না, দেন আমি রিয়েলাইজ করি যে এটাই তো জীবনের সত্যি। তো ভয় পেয়ে কী লাভ? যদি এটাই আমার জীবনের সত্যি হয়, সব কিছু ছেড়ে ছুড়ে মানে চলেই যেতে হয়, তাহলে তো ভয় পেয়ে লাভ নেই। ভয়কে জয় করতে পারলেই জীবন সুন্দর, কাজে ভয় পেয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, সব কাজ আগের দিন সেরে সুরে পরের দিন যেহেতু মৎস্যমুখী, তো ঘুমটা সেইভাবে, ঘুমের তো মানে কোনো বালাই নেই। বাড়িতে যে কদিন ছিলাম মোটামুটি একটু ঠিকঠাকভাবে এদিক ওদিকটাও শুয়েছি, কিন্তু মা ছাড়া তো ছিলাম, ওই জন্য আর কি পাশে মা না থাকলে যা হয় আর কি। তো মায়ের কাছে গিয়েও আর কি ওই বাড়িতে ঘুম হয়নি সেইভাবে। এত কাজ মা একা কী করে করে। তো সকালবেলায় নিজের জন্য এক বালতি চা করে মাকেও চা করে দিলাম। আর যেহেতু মৎস্যমুখী, সকালবেলায় মায়েরা যেহেতু ব্রাহ্মণ ছিলেন, তো সেই জন্য আর এক ব্রাহ্মণের কাছে গিয়ে মাছে আগে তেল হলুদ সিঁদুর লাগিয়ে আনার পর তারপরে বাড়িতে মাছ রান্না করা হয়েছে। আর বুলেট, মানে আমি কি বলবো, খুশি তো নয় মারা গেছে, দিদার মৃত্যুটা নিতে পারেনি, কিন্তু আমার দাদু যেদিন মারা যায় বুলেট তো বাড়িতেই ছিল। আমি যতবার হসপিটাল থেকে বাড়িতে আসছি, যেহেতু হসপিটাল আমার বাড়ির কাছেই, তো বুলেট আমাকে দেখে না কী যেন একটা বুঝতে পারছিল যে কিছু তো একটা হয়েছে। আর সত্যি ওরা খুব ভালো বুঝতে পারে সব কিছু। আর এখানে বেঁধে রেখেছি বলে ভেবো না যে ওকে বেঁধেই রাখি, আসলে বাড়িতে কাজের বাড়িতেও প্রচুর লোকজন আসছে, কে কীভাবে নেবে, তাই জন্য ওকে বেঁধে রাখা। তো এদিকে গুবলু বাবুও চলে এসছে। সকালে যেহেতু আগের দিন শ্রাদ্ধের দিন পঞ্চব্রাহ্মণ ভোজন ছিল, তার মধ্যে গুবলুও ছিল। তো গুবলু থেকেই গেছিলো আমার কাছে। ও কী প্রদর্শনী করতে চাইছে আমি বুঝতে পারছি না, কিন্তু ওর আনন্দ আমি দেখছি, আমি ওর প্রদর্শনীটা এনজয় করছি, এটাই ওর কাছে অনেক। দেখতে দেখতেই গড়াতে গড়াতে বিকেল হয়ে গেছে। সব আয়োজন
প্রায় কমপ্লিট। দিদার সময় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু দাদুর সময় সেইভাবে মানে আয়োজনটা করে ওঠা হয়নি, কারণ দাদু ও কাউকে সময়ই দেয়নি আর কি। যদি তোমরা দেখে থাকো 2 সপ্তাহ আগের ভিডিও, মানে 2 সপ্তাহের মধ্যেই সব কিছু হয়ে গেছে আর কি। মানে দিদার নাম কীর্তন করেই বাড়িতে এসে আবার দাদুর নাম কীর্তন। তো যারা নাম কীর্তন করতে এসেছিলেন তারা বলেছিলেন যে এইভাবে যেন আর কোনো দিন আমাদের নাম কীর্তন করতে না হয়, যে আমরা 13 দিন আগে যার আমি নাম কীর্তন করে গেলাম তারই স্বামীর নাম কীর্তন করতে আমরা 13 দিন পরে এলাম। মানে তারাও একটা দুঃখ প্রকাশ করলেন। তো বিকেলবেলা হতেই আমরা একটুখানি চা করে নিই, চা করে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিই, এনার্জিটাকে আবার একটু লেভেল আপ করে নিই, কারণ আরও অনেক কাজ আছে। তো মোটামুটি সব ঘরদোর পরিষ্কার করে ঝাড়পোছ করে একটু বিশ্রাম নিতে না নিতেই আবার কাজের বাহার এসে পড়লো আমাদের ওপর। তো এখানে দেখছো রাধাকৃষ্ণকে আমরা মালা দিয়ে দিয়েছি, মা রাধাকৃষ্ণের গলায়। আর ওইদিকে মা ব্যস্ত হয়ে পড়েছিল দাদু দিদার ছবিটা ঠিকঠাকভাবে ডেকোরেট করার জন্য। তো অনেকেই বলেছিল যে দিদার ছবি কি রাখা দরকার, ঠিক আছে ঘরের ভিতরেই থাকুক, মালা দিয়ে রাখুক। আমি তাদের কারোর কথাই শুনিনি, কারণ আমি জানি আলটিমেট কাজটা আমাকেই করতে হবে। লোকের বলার কাজই বলা, তো তারা বলুক, বলে শান্তি পাক। তাদের কথা আমি এক কান দিয়ে শুনলাম, যেটুকু আমার গ্রহণ করার করলাম, বাকিটা আবার ভগবানের পায়ে সমর্পিত করে দিলাম। তো যেহেতু দিদার সময় বাড়ি ভাড়া করা হয়েছিল, অনেক লোকজন হয়েছিল, দাদুর সময় সেরকম হয়নি। ওই যে বললাম আমি যে সারা জীবন যে সবাই পাশে থাকবে, সে বেঁচে থাকতে বলো আর মৃত্যুর পরে বলো, এটা কখনোই হয় না, বুঝেছো তো? কারণ আমি যেটা আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম, মানে সত্যি কেউ থাকে না। ইভেন যেদিন আমার দাদু মারা গেছিলো, আমি শ্মশান ঘাটে গিয়েছিলাম, ওখানে প্রায় 84টা দেহ ছিল দাহ করার জন্য। তো সেইখানে আমি দেখলাম সবই প্রায় বৃদ্ধ, সবাই রেখে দিয়ে বাইরে চলে গেছে চা খেতে, বিস্কুট খেতে। অবাক করা বিষয় যে সত্যি কেউ থাকে না। তো রাতের দিকে সব কিছু শেষমেশ করে খাওয়া দাওয়া করে উঠে পড়লাম, সব শেষ করে প্রায় 2টো বেজে গেছিলো। তো এদিকে বিছানাটাও করে ফেলেছি আর বুলেটকে নামিয়ে এনেছি। বুলেট উপরের ঘরে পুরো খোলামেলা ছিল, ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিল, ওকে খাইয়েও দিয়ে ভিডিও তো আর করতে ইচ্ছা করছিল না, তাও আমি নিজের এক্সপিরিয়েন্সগুলোকে তোমাদের সাথে শেয়ার